সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জম্মু কাশ্মীরের চতুর্থ দফায় ভোট পড়ল 49% এবং ঝাড়খণ্ডে 61%। রবিবার মোট 217 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হলো। জম্মু কাশ্মীরে চতুর্থ দফায় ভোট পড়ল 49%, ঝাড়খণ্ডে 61%। তবে ঝাড়খণ্ডে পুরুষদের ছাপিয়ে গেলেন মহিলারা। ঝাড়খণ্ডে সারা রাজ্যের মোট 81টি বিধানসভার 15টিতে ভোট গ্রহণ ছিল আজ। মোট 61% ভোট পড়েছে। মোটের উপর ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। অন্যদিকে জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ মোটেও শান্তিপূর্ণ ছিল না। বুথে ঢুকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী শোপিয়ান জাভেদ আহমেদ কাদরি। এক নির্বাচনী আধিকারিককে চর মেরে বিতর্কে জড়িয়েছেন অপর প্রার্থী হিনা ভট্ট। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। There are a number of good works that were completed in the last 6 years, and I'm sure people will recognize and reward that. And any other discussions will have. ঝাড়খণ্ডে ভোটদানের হার যেখানে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, চনকারি 71.28%, মধুপুর 70.2%। মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোটদানের হার ছিল 60%-এর কিছু বেশি। মহিলাদের মধ্যে ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেশি লক্ষ্য করা গিয়েছিল এদিন। सकता है, बिल्कुल बन सकता है, क्यों नहीं बन सकता है। जब वोट डालेंगे तो बनेगा ना, तो वोट डालने के बगैर तो कुछ नहीं बनेगा ना। चेंजेस, डेवलपमेंट हो, एम्प्लॉयमेंट हो, और जो भी डिस्टर्बेंस है वो कम हो जाए। वो हमारे से, हम चाहते हैं कि हम जो गवर्नमेंट को वोट दे रहे हैं कि वो हमारे लिए करे वो काम। দুপুর 3টে নাগাদ শেষ হয়ে যায় 13টি আসনে ভোট গ্রহণ। বোকারো ও ধানবাদে বিকেল 5টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। মোট 5482টি বুথের মধ্যে 2060টি বুথে স্পর্শকাতর ও 716টি বুথে অতি স্পর্শকাতর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। মোট 217 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হলো আজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির চতুর্দশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানী মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির চতুর্দশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। 13 ও 14 ডিসেম্বর এই 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বর্তমান কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ভালো ভালো সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখনো তারা তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। বিজেপি দলের নেতৃত্বে এনডিএ সরকার দিল্লিতে অধিষ্ঠিত হয়েছে। 2 বছর আগের সম্মেলনে আপনারা জিনিসপত্রের দাম বৃদ্ধি, কৃষিতে সংকট, কৃষকের আত্মহত্যার ঘটনা, মুদ্রাস্ফীতি, টাকার মানের অবমূল্যায়ন, বেকার সমস্যা এবং আনসার দুর্নীতি, এই বিষয়গুলোতে নিশ্চয়ই সোচ্চার ছিলেন, এর থেকে অব্যাহতি চাইছিলেন। এবার যখন আপনারা সম্মেলন করছেন, 6 মাস আগে আমাদের লোকসভা নির্বাচন, তার পুরোপুরি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে বিজেপি দল। স্লোগান, পরিবর্তন তারা আনবেন, ভালো দিন আনবেন, আচ্ছা দিন আনবেন, দাম কমাবেন, কৃষকের আত্মহত্যা বন্ধ করবেন, কৃষির উন্নতি ঘটাবেন, শিল্পের বিকাশ ঘটাবেন, বেকারদের কাজের সংস্থান করবেন, কালো টাকা বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনবেন। হিসাব করে দেখিয়েছেন, যত কালো টাকা বিদেশে আছে সেই টাকা ফিরিয়ে আনলে মাথা কিছু 15 লক্ষ করে টাকা দেওয়া যাবে ভারতবর্ষের নাগরিকদের। দুর্নীতি বন্ধ করবেন, একটা নূতন ভারত তৈরি করবেন, পৃথিবীর দরবারে প্রথম সারির রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করবে। মাঝখানে একদিকে কংগ্রেস, আরেকদিকে বিজেপি, মাঝখানে তৃতীয় শক্তি ছিল দুর্বল। কিছু কিছু রাজ্যে
রাজনৈতিক দল তারা শাসন ক্ষমতায় ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংগঠনের স্মরণিকা আবরণ উন্মোচন করেন। রাজ্যের প্রায় প্রতিটি মহকুমা থেকে সংগঠনের সদস্য উপস্থিত হয়েছিলেন। রাজধানী মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে হয় এই সম্মেলনটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের আলিপুর আদালত চত্বরে মদন অনুগামীদের তাণ্ডব দেখে উদ্বিগ্ন সিবিআই এর অফিসাররা। পশ্চিমবঙ্গের আলিপুর আদালত চত্বরে মদন অনুগামীদের তাণ্ডব দেখে উদ্বিগ্ন সিবিআই এর অফিসাররা। শনিবার রাতেই তারা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন দিল্লির আধিকারিকদের। সোমবারের মধ্যে দেওয়া হবে বিস্তারিত রিপোর্ট। আর্থিক কেলেঙ্কারিতে ধৃত মদন মিত্রকে শনিবার আদালতে পেশের সময় মারমুখী হয়ে ওঠেন তার অনুগামীরা। তাদের পেরিয়ে মন্ত্রীকে আদালতে ঢোকাতে এবং বার করতে কার্যত হিমশিম খেতে হয় সিবিআই অফিসারদের। গোয়েন্দাদের আশঙ্কা আগামী দিনে এই বিক্ষোভ আরও মারাত্মক আকার নিতে পারে। তাই দেরি না করে শনিবার রাতে সিজিও কমপ্লেক্স ফিরেই গোয়েন্দারা যোগাযোগ করেন দিল্লিতে সিবিআই এর সদর দফতরে। মৌখিকভাবে গোটা ঘটনার কথা জানান অফিসারদের। সিবিআই সূত্রে খবর, সোমবারের মধ্যে এ বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিল্লিতে একটি লিখিত রিপোর্টও পাঠানো হবে। কিন্তু সিবিআই এর দাবি, শনিবার মদন মিত্রর অনুগামীরা কেউ গাড়ির বনেটে উঠে পড়েন, কেউ মুহুর্মুহু গাড়িতে চাপড় মারতে থাকেন, সেই সঙ্গে উড়ে আসতে থাকে অশ্রাব্য গালিগালাজ। সিবিআই অফিসারদের দাবি, এরকম অবস্থা চললে অফিসার এবং হেফাজতে থাকা মন্ত্রীর নিরাপত্তা নিয়েই সংশয় তৈরি হবে। কেস ডায়েরি বা মামলা সংক্রান্ত নথি ছিনতাইয়ের সম্ভাবনাও প্রবল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। একই দিনে সুনামুড়ার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল মহকুমা পুলিশ প্রশাসন। কাঠালিয়া ধ্বংস করা হয় প্রায় 42,000 গাঁজা গাছ। এদিকে সুনামুড়া শহরে উদ্ধার হয় 418টি কোরেক্সের বোতল। একই দিনে সোনামুড়া মহকুমার দুটি পৃথক স্থানে নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল সোনামুড়া মহকুমা প্রশাসন। প্রথম অভিযানটি হয় মহকুমার যাত্রাপুর থানাধীন কাঠালিয়া খাদ্যখোলা ও কালীখোলা এলাকার বিস্তীর্ণ অঞ্চলের গাঁজা বাগানে। অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও অশোক কুমার সিনহা, বিএসএফ 29 নং বাহিনী নির্ভয়পুর বিওপির সহকারী কমান্ড্যান্ট বিনোদ কুমার শ্রীবাস্তব, যাত্রাপুর থানার ওসি দুলাল দত্ত সহ বিশাল পুলিশ ও বিএসএফ বাহিনী। দিনভর অভিযান চালিয়ে ধ্বংস করা হয় প্রায় 42,000 গাঁজা গাছ, যার বাজার মূল্য 16 কোটি 8 লক্ষ টাকা বলে জানান এসডিপিও অশোক কুমার সিনহা। আজকে আমরা যাত্রাপুর থানা এরিয়ার কাঠালিয়া, খাদ্যখোলা এবং কালীখোলা এইসব এরিয়ার বিস্তীর্ণ ফরেস্ট এরিয়াতে আমরা অভিযান চালাই। সেই অভিযানে আমাদের সাথে ছিলেন 29 ব্যাটালিয়ন বিএসএফের নির্ভয়পুরের কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিনয় কুমার শ্রীবাস্তব এবং ওনার বিএসএফ স্টাফ, সঙ্গে ওসি যাত্রাপুর পিএস এবং স্টাফ, সঙ্গে মহিলা কনস্টেবল ছিল এবং আমার সাথেও আমার স্টাফ ছিলেন। আমরা 11টার সময় স্টার্ট করি এবং এইসব এরিয়াতে প্রায় 42,000 গাঁজা গাছ ধ্বংস করি, যার বাজার মূল্য প্রায় 16 কোটি 8 লক্ষ টাকা। আমাদের অভিযান আরও অব্যাহত থাকবে। এদিকে সন্ধ্যায় এসডিপিওর নেতৃত্বে সোনামুড়া থানার পুলিশ স্থানীয় ব্রিজ চৌমুনিতে TR01 AG 0796 নম্বরের একটি মারুতি ভ্যানকে থামতে বলে, কিন্তু চালক গাড়িটি নিয়ে দ্রুত গতিতে পালাতে গেলে পুলিশ পিছু ধাওয়া করে সোনামুড়া বালিকা বিদ্যালয়ের সামনে গাড়িটিকে আটক করে। যদিও গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়, পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 418 বোতল কোরেক্স উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 60,000 টাকা বলে জানান এসডিপিও অশোক কুমার সিনহা। ব্রিজ চৌমুনি পেরিয়ে সোনামুড়া থানার দিকে আসতে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রাস্তাতে একটা গাড়ি সিগন্যাল না মেনে চলে আসছিল। আমরা ওভারটেক করে গাড়িকে আটকানোর পরে চেকিংয়ের সময় দেখা যায় গাড়িতে প্রচুর কোরেক্স বেআইনিভাবে গাড়িতে নিয়ে যাচ্ছিল। আমরা কোরেক্স ওখান থেকে সিজ করি, প্রায় 418টা কোরেক্স, যার বাজার মূল্য প্রায় 60,000 টাকা হবে, এবং সঙ্গে মারুতি ভ্যান যার নাম্বার TR01 AG 0796, ওটাকে আমরা সিজ করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজয় দিবসের জন্য প্রস্তুত চোদ্দাখোলা। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হবে অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
বিজয় দিবসের জন্য প্রস্তুত চোত্তাখোলা। আগামী মঙ্গলবার বিকেলে এখানকার ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই শুরু হবে আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এজন্য এবার আসছেন বাংলাদেশ থেকে অন্তত 18 জন অতিথি। থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়, জেলা শাসক সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। চোত্তাখোলার এই অনুষ্ঠান নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিরক্ষা কমিটির চেয়ারম্যান বিধায়ক সুদন দাস জানান, চোত্তাখোলার এই অংশে একসময় বাংলাদেশের মুক্তিযোদ্ধার জন্য একটি ট্রেনিং ক্যাম্প ছিল। সেই ঐতিহাসিক স্মৃতির কারণে 2009 সালে প্রথম এখানে মুক্তিযুদ্ধ স্মৃতি ইকো পার্ক নাম দিয়ে কাজ শুরু হয়েছিল। সুদনবাবু বলেন, এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর আগ্রহে এই কাজ আরও বড় পরিকল্পনা নিয়ে শুরু হয়, যার ফলশ্রুতি 2010 সালে বাংলাদেশের তৎকালীন বিদেশমন্ত্রী ডক্টর দীপু মনি ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান নামে এই কাজ সূচনা করে যান। তাই প্রতিবারের মতো এবারও 16ই ডিসেম্বর এখানে বিরাট অনুষ্ঠান হতে যাচ্ছে। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান গড়ে ওঠার পেছনে যে মূল উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়, মূলত ওনার পরিকল্পনাতেই আজকে এই বৃহত্তর পরিসরে এই পার্ক আন্তর্জাতিক মানের একটি পার্ক এখানে গড়ে উঠেছে। আমরা শুরু করেছিলাম ছোট্ট পরিসরে 2009 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের মধ্যে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুক্তিযুদ্ধ পার্ক করার কাজটা। কিন্তু তার পরবর্তী সময়ে যখন এই ঘটনা আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তি সাংবাদিক টেলিভিশন কথা সম্পাদক গৌতম দাসকে জানায়, উনি মুখ্যমন্ত্রীর নজরে আনেন এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী এই বিশাল পরিকল্পনা এই কাজটি হাতে নেন। উনি নিজে পরিদর্শন করে তারপরে সমস্ত পরিকল্পনা তৈরি। 16ই ডিসেম্বর বিকেলে মনোরম পার্কের ভেতর নির্মীয়মান শহীদ মিনারের আদলে তৈরি অস্থায়ী মিনারের পাদদেশে বাংলাদেশ ভারতের প্রয়াত শহীদ সৈনিক মুক্তিযোদ্ধা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। তারপরেই স্থানীয় জ্যোতি বসু স্মৃতি মিলনায়তনে হবে একটি বিশেষ আলোচনা চক্র, থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই ব্যস্ততা রাজ্য প্রশাসনের। শুক্রবারও বিকেলে পার্কের আসেন বাংলাদেশের ইতিহাস সম্মিলনীর সভাপতি ও বিশিষ্ট অধ্যাপক মুনতাসির মামুন। তার সঙ্গে আসেন ডেইলি দেশের কথা সম্পাদক গৌতম দাস, বাংলাদেশের তরুণ এক অধ্যাপক। সুদন দাসকে সঙ্গে করে গোটা উদ্যান ঘুরে দেখে মুলতানির বলেন, বাংলাদেশকে নিয়ে ত্রিপুরার সরকার যা করছে এটার প্রশংসার ভাষা নেই। আগামী দিনে চোত্তাখোলা বাংলাদেশের ভ্রমণ পিপাসু ও ইতিহাস গবেষকদেরও অন্যতম গন্তব্য হয়ে উঠবে বলে তিনি আশাবাদী। আমরা কেন এটার সঙ্গে পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকব? মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার, আমাদের গৌতম দাস, এনাদের উৎসাহিত আমরা কাজটা শুরু করেছিলাম এবং আমরা আদি পরিকল্পনাটা করেছিলাম। আমি যখন এসেছিলাম তখন তো এখানে এই ধরনের কিছু ছিল না। এখন গত 4 বছরে আমরা দেখছি যে প্রভূত পরিমাণ উন্নতি হয়েছে। তো পূর্ণাঙ্গ পরিকল্পনা যেটা আছে সেটা যদি সরকার, ত্রিপুরা সরকার যদি কার্যকর করেন, তাহলে আমার মনে হয় এটা খালি ত্রিপুরার জন্য না, বাংলাদেশের যারা আছে এবং যে মুক্তিযুদ্ধের জেনারেশন বা পরবর্তী জেনারেশন, তারাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আসবে এবং এই এলাকাগুলি আমার মনে হয় তাতে অর্থনৈতিক উন্নয়নেও একটা ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন সিপিএম নেতা কৈলাসহর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন জয়ন্ত চক্রবর্তী। তাকে শেষ শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রয়াত হলেন সিপিএম নেতা কৈলাসহর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন জয়ন্ত চক্রবর্তী। শুক্রবার রাত 11:05 হৃদরোগে আক্রান্ত হয়ে আরজিএম হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। রেখে গেলেন স্ত্রী ও 2 কন্যাকে। যুব আন্দোলন থেকে উঠে এসেছিলেন জয়ন্ত চক্রবর্তী। 1976 সালে সিপিএম এর পার্টি সদস্য পদ লাভ করেন তিনি। দীর্ঘদিন ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক। সিপিএম কৈলাসহর বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্যও ছিলেন তিনি। 1988 থেকে 93 জোট শাসনের অবসানের পর কৈলাসহর নোটিফাইড এরিয়া অথরিটির মনোনীত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1995 সালে প্রথম নগর পঞ্চায়েতের নির্বাচনে জয়ী হয়ে নগর পঞ্চায়েতের প্রথম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দুবার চেয়ারপারসন, 2-1বার ভাইস চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। 2008 সালে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হিসেবে
প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 2012 সালের জুন মাসে জটিল রোগে আক্রান্ত হন। জয়ন্ত চক্রবর্তীর মৃত্যুর খবর পেয়ে শহরের বিভিন্ন অংশের মানুষ ছুটে আসেন পার্টি অফিসের সামনে। সকাল 8টায় বাড়ি থেকে মরদেহ আনা হয় বিভাগীয় দপ্তরের সামনে। শ্রদ্ধা জানান সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, কৈলাসহর জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক বিজয় রায়, কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক স্বপন বৈষ্ণব, জেলা কমিটির সদস্য ইউনুস মিয়া খাদিম, কৃষ্ণেন্দু চৌধুরী, প্রাক্তন মন্ত্রী অনন্ত পাল, বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব ও পার্টি কর্মীরা। পার্টি কর্মীদের বাইরে বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর পর মরদেহ নিয়ে শোক মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী জয়ন্ত চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকার্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিজন, তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন প্রত্যেককে আমরা পার্টির পক্ষ থেকে সহানুভূতি জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। প্রিয় কমরেড জয়ন্ত চক্রবর্তী গতকাল রাত 11টার পরে কৈলাসহর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছিলেন ওনার রাজনৈতিক জীবন এবং পরবর্তী সময়ে অনেক দায়িত্ব কর্তব্য উনি পালন করেছেন। উনি একসময় অল ইন্ডিয়া যুব ফেডারেশনের সর্বভারতীয় যুব ফেডারেশনের সভাপতি হয়েছিলেন। তিনি বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। কৈলাসহর নগর পঞ্চায়েতে অনেকদিন চেয়ারম্যান ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে নামজারির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমাতে তেলিয়ামুড়া তহসিল অফিসে মহকুমার বিভিন্ন মৌজার বিভিন্ন শ্রেণীর জমির মালিকদের নিয়ে এক আলোচনা সভা হয়। নামজারির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমাতে জনগণের সাহায্যার্থে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে সরকারি ছুটির দিনে রবিবার 14ই ডিসেম্বর তেলিয়ামুড়া তহসিল অফিসে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন মৌজার বিভিন্ন শ্রেণীর জমির মালিকদের জমির নামজারির আবেদনের ভিত্তিতে মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, ডিসিএম আশিস বিশ্বাস ও তেলিয়ামুড়া তহসিল অফিসারদের নিয়ে জমির বৈধ মালিকানা আছে কিনা, রায়তি জোত কিনা, জমির শ্রেণীর সত্যতা, জমির মালিকানা নিয়ে কোনো প্রকার আপত্তি আছে কিনা সমস্ত কিছু বিচার বিবেচনা করে মহকুমা প্রশাসন তেলিয়ামুড়া তহসিলের হাওয়াইবাড়ি, লক্ষ্মীপুর মৌজা, উত্তর গোকুলনগর, দক্ষিণ গোকুলনগর ইত্যাদি মৌজার সর্বমোট 75 জন জমির মালিকের রায়তি জোতের জমির অংশকে নামজারির অন্তর্ভুক্ত করা হয়। ছুটির দিনে মহকুমা প্রশাসনের উদ্যোগে জমির নামজারির ক্ষেত্রে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এডিসির প্রাক্তন কার্যনির্বাহী সদস্য রাজু জমাতিয়া। Actually, the hearing date of this mutual here in this office, and they are giving the date 14 December this September. So we have to come here for this official purpose. I think personally I see this a very good. ছুটির দিনের এই নামজারি প্রসঙ্গে মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য জানান, প্র্যাকটিক্যালি এটা ঠিক ছুটির দিনে আমাদের অফিসিয়ালরাও ছুটিতে থাকেন, কিন্তু আমাদের এখানে কিছু বিভিন্ন কেস এবং মিউটেশন কেস জমে গিয়েছিল পেন্ডিং। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভেরি রিসেন্ট কিছু ট্রান্সফারের কারণে কিছু অফিস আধিকারিক লেভেলের সমস্যা শর্টেজ তৈরি হয়। সেটা করতে গিয়ে বিগত পরশুদিন আমরা কৃষ্ণপুর তহসিলে 64টা মিউটেশন করি এবং আজকে এখানে আমাদের ডিসিএম অফিসে নিকটবর্তী তেলিয়ামুড়া তহসিলের 46টা কেস এবং হাওয়াইবাড়ির 29টা, টোটাল 75টা কেস। আমরা চাইছি এই যে ধরনের মিউটেশন কেসের জন্য যেগুলো দীর্ঘসূত্রিতা আছে সেটাকে যতটা সম্ভব কমানোর জন্য। তবে সরকারি ছুটির দিনে জমির নামজারি করার ক্ষেত্রে তেলিয়ামুড়া তহসিল অফিসে জমির মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর সিপিএম শহর অঞ্চল কমিটির দুদিনের সম্মেলন শুরু হয় আরকেআই বিদ্যালয়ের জেলা মুক্ত মঞ্চে। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। কৈলাসহর সিপিআইএম অঞ্চল কমিটির 2 দিনের সম্মেলন শুরু হলো শনিবার জেলা মুক্ত মঞ্চে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আরকেআই বিদ্যালয়ে। প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক বিজয় রায়, জেলা কমিটির সদস্য কান্তিলাল দেব, ইউনুস মিয়া খাদিম প্রমুখ। প্রকাশ্য সমাবেশে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, দেশের দুর্দশার জন্য দায়ী হলেন কংগ্রেস। 60 বছর দেশ শাসন করেছে, কিন্তু গরিব মানুষের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস।
নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকারও গরিব মানুষের জন্য কোনো কাজ করছে না, ধনীদের স্বার্থে কাজ করছে। তিনি আরো বলেন, যারা কেন্দ্রের সরকার থাকে তারাই ঠিক করে। তাহলে 67 বছরের মধ্যে কারো সবচেয়ে বেশি সময় দিল্লিতে সরকার চালিয়েছে? কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস প্রায় 60 বছর দিল্লিতে সরকার চালিয়েছে। তারা হচ্ছে ভারতবর্ষের বুর্জুয়া, জমিদার, জমিদার, একচেটিয়া পুঁজি যারা আজকে নিরন্ন উপবাস থাকছে, এক খণ্ড জমি নেই, যে গঠিত কৃষক তার হাতে জমি নেই, 20 কোটির উপর মানুষ আছে যারা ভূমিহীন, 40 কোটি মানুষ আছে যারা নিজের নাম, বাবার নাম, ঠিকানা লিখতে পারে না। সেই রকম 40 কোটি মানুষ আছে যাদের স্বাস্থ্য পরিষেবার কোনো গ্যারান্টি এই দেশে। জেলা কমিটির সম্পাদক বিজয় রায় বলেন, আমরা জানি এক সময় এরা জনসংঘ দল করত। আপনারা শুনেছেন এই দলের লোকেরা মহাত্মা গান্ধীর সঙ্গে আমার নীতির মিল না থাকতে পারে, কিন্তু মহাত্মা গান্ধী দেশ স্বাধীনতার জন্য একটা বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, এটা কেউ স্বীকার করতে পারবেন না। আমার নীতির মিল না থাকলেও তার প্রতি শ্রদ্ধা আছে। সেই লোকটাকে খুন করলো বিজেপি দলের লোকেরা, আরএসএস। তার নাম হচ্ছে নাথুরাম গডস। পত্রিকায় দেখলাম বিজেপি শাসিত কোন রাজ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনে গ্রিন সার্কেল নামক সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রিন সার্কেল নামক সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনে। সহযোগিতায় ছিলেন নেহেরু যুব কেন্দ্র। উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, জেলা সভাধিপতি সাইনি সরকার, টিএসআর 12 নং ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট চন্দন সাহা সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে 21 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বক্তারা রক্তদান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, শিশুরা এখন জানে আমাদের রাজ্যের মধ্যে যে রক্তদান জীবনদান, রক্তদান মহৎ কাজ। এক সময় আমাদের যারা পূর্ববর্তী বক্তারা সবাই আলোচনা করেছে যে এক সময় আমাদের রাজ্যে রক্তের স্বল্পতা ছিল, অনেক সমস্যা ছিল। আজকে কিন্তু সেই জিনিসটা কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি অপর একজন যে নাকি মৃত্যুর মুখে চলে যাচ্ছে, সেই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে, তাকে জীবন দান করতে পারে। তো রক্তদানের যে মূল উদ্দেশ্য সেটাই হচ্ছে জীবন দান করা। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্যের 6টি বামপন্থী দল যৌথ আন্দোলনের ঘোষণা দিয়েছে। কৈলাসহর শ্রীরামপুরের বৈদ্যনাথ কর্নারে বামপন্থী দলগুলির উদ্যোগে অনুষ্ঠিত হয় পথসভা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের রেগা সংকোচন নীতি গ্রহণ সহ একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশের 6টি বামপন্থী দলের উদ্যোগে যৌথ আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে গোটা দেশে। গত মাসে দেশের বামপন্থী দলগুলো দিল্লিতে বসে যৌথ আন্দোলনের সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে 6টি বামপন্থী দল এই কর্মসূচিতে সামিল হলেও ধাপে ধাপে এ পর্যন্ত 17টি বামপন্থী দল আন্দোলনে যোগ দিয়েছে। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্যে 6টি বামপন্থী দল যৌথ আন্দোলনে ঘোষণা দিয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও চলছে বিক্ষোভ মিছিল, পথসভা। 13ই ডিসেম্বর শনিবার কৈলাসহর শ্রীরামপুরের বৈদ্যনাথ কর্নারে বামপন্থী দলগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয় পথসভা। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম এর সাংগঠনিক জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিএম নেতা জ্ঞানেন্দ্র দাস, সিপিআইএমএল লিবারেশন নেতা চিরঞ্জীব ভট্টাচার্য, জয়দীপ রায় প্রমুখ। সভায় সিপিএম এর সাংগঠনিক জেলা কমিটির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, মানুষের সুদিনের স্লোগান তুলে দেশে বিজেপির নেতৃত্ব একটি সরকার তৈরি হয়েছে, কিন্তু সরকারে বসেই জনবিরোধী নীতি গ্রহণ করছে এই সরকার। পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদের জিগির তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। ব্লকের মধ্যে সেখানে 15টা ব্লককে তারা বাছাই করা হয়েছে। যদি আমাদের এই মহকুমায় বা কুমারঘাটে আমরা সেই রেগা প্রকল্পের 15টার মধ্যে আমরা নেই। রেগা তো হচ্ছে একটা আইন। আপনারা জানেন যে প্রথম ইউপিএ সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল মনমোহন সিং এর নেতৃত্বে, এবং আমরা বামপন্থীরা যখন আমরা বাইরে থেকে সেই সরকারকে সমর্থন দিয়েছিলাম, তখন
সেখানে একটা কর্মসূচি ঠিক করা হয়েছিল। সেই কর্মসূচির ভিত্তিতে আমাদের প্রথম এজেন্ডা ছিল যে গ্রামের মানুষকে সেখানে কাজের ব্যবস্থা করতে হবে। বামপন্থীদের চাপে পড়েই সেখানে সেই সময় 100 দিনের কাজের রাগা এক সেখানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। ঊনকোটি জেলা ভিত্তিক ওমেন স্পোর্টস মিট 2014-15 অনুষ্ঠিত হয় কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে। প্রতিযোগিতার শুভ সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ অন্যান্যরা। ঊনকোটি জেলাভিত্তিক ওমেন স্পোর্টস মিট 2014-15 শুক্রবার অনুষ্ঠিত হয় কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে। এদিন সকালে প্রতিযোগিতার শুভ সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন ইউনুস মিয়া খাদিম, ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শান্তি রেখা সিনহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের জেলা সহ অধিকর্তা শিমুল দাস, প্রতিযোগিতার অর্গানাইজিং সেক্রেটারি সুমন বিশ্বাস। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে রাজীব গান্ধী খেল অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খো খো, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, সুইমিং এই 5টি ইভেন্টে জেলার 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই মিটে যারা উত্তীর্ণ হবে তারা রাজ্য মিটে অংশগ্রহণ করার জন্য শনিবার কৈলাসহর ছাড়বেন। জেলাভিত্তিক এই প্রতিযোগিতার উদ্বোধন করে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, আমরা বলব যে প্রতিযোগীরা কালকে আগরতলা রাজ্যভিত্তিক খেলাতে অংশগ্রহণ করার জন্য বিচারক মন্ডলে পাঠাবেন। তারা তো খেলবেনই, যারা এই প্রতিযোগিতায় থেকে যেতে পারবেন না আগরতলা রাজ্যভিত্তিক খেলাতে, মন খারাপ করবেন না। আপনারা আগামী বছরের জন্য খেলার জন্য প্রস্তুতি নেবেন। জেলাভিত্তিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ। কৈলাসহর থেকে হারিয়ে যাওয়া খেলার সেই উন্মাদনা ফিরিয়ে আনতে দপ্তরে এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানান। ব্যুরো রিপোর্ট।